আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন জিয়াউর রহমান জয়, যিনি চিত্রশিল্পী। শুভ সকাল এবং স্বাগত সকালের বাংলাদেশে। শুভ সকাল। একজন শিল্পীর সকালটা কিভাবে শুরু হয়? শিল্পীর সকালটা শুরু হয় আসলে তার কাজের ভাবনার মধ্য দিয়ে। আচ্ছা, সেটা আমি ফিল করি আর কি। আপনি সকালে উঠে প্রথমে চিন্তা করেন যে আজকে আসলে কি করবেন, কি করব। আমি আসলে তার আগের থেকে জানতে চাইছিলাম শিল্পীদের কাছ থেকে খুব স্বাভাবিকভাবে যে বিষয়টা আমরা মাঝে মাঝেই শুনবার সুযোগ পেয়েছি যে অনেক রাত অবধি তিনি হয়তো সেটা আমার একটা স্টুডিওতে ছবি আঁকছেন। আচ্ছা, সেক্ষেত্রে সকালে সূর্যের সাথে দেখা হয়? ওই আমি একটা কথা শুনেছিলাম হুমায়ুন ফরিদি স্যারের কাছ থেকে, যে আসলে মানে ব্যাপারটা এরকম ছিল যে আপনি কখন ঘুম থেকে ওঠেন। তো বলা হচ্ছিল যে আমি সকালবেলা ঘুম থেকে উঠি। তা কোন সময় মানে কয়টা, আমি যখন আমি উঠি তখন আসলে আমারটা এরকম হয় যে আমি একটু রাত্রি জায়গার স্বভাবের কারণে একটু দেরি করে ওঠা হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে চমৎকার একজন মানুষের কথাও আপনি মনে করিয়ে ও দিয়েছেন। সূর্য তো বিকেল পর্যন্ত থাকে, তো যখন তখনই দেখা হয়ে যায় তার সাথে। মানে বিষয়টা এখন এরকম, আমি যখন উঠি তখনই সকাল, হ্যাঁ, আর দেখা তো হয়ে যাচ্ছে সারাদিনে। যদি আসলে এটা আমি কাউকে উৎসাহিত করছি না, খুব এটা প্রত্যেকের ব্যক্তিগত পছন্দের জায়গা। কাজের কারণে আপনার হয়তো একরকম পরিবর্তন এসছে, আমার এসছে একরকম, রুনিয়ার একরকম এসছে। ব্যক্তি বিশেষের কাছে পেশাগতভাবে এক এক রকম হতেই পারে, আমরা কাউকে অনুপ্রাণিত কোনো কিছুতে করতে চাই না। জিয়াউর রহমান জয়, খুব স্বাভাবিকভাবেই যে জিজ্ঞাসাটা, চিত্রশিল্পী হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছিলাম, কিন্তু একটু পরিকল্পনাটা জানতে চাই। পরিকল্পনাটা এই জানতে চাই যে সবসময় কি চেয়েছিলেন আপনি পেইন্টার হবেন বা আর্টিস্ট হবেন? না, মোটেও না। আসলে শুরুটা কিভাবে হলো? শুরুটা হলো আমি আর্টিস্ট হবো, এটা তো ভাবনার বাইরে টোটালটাই। কারণ আমার জন্ম চাঁদপুরের মতলব উত্তর। যদিও এখন এই গল্পটার সাথে, মানে আমি যে গল্পটা বলবো সেই গল্পটার সাথে এখনকার কোনো মিল পাবে না। কারণ আমি যেই সময়টার কথা বলছি সেই সময়টা 25-30 বছর আগের ঘটনা। কারণ ওই বেড়ে ওঠার টাইমটা 25-30 বছর আগে, একদম একটা সময় বাদ দিলে। তো ওই সময়ে যে বিষয়টা, সেটা হলো আমাদের ওই অঞ্চলটা বা ওই এলাকাটা ছিল খুবই একটু মফস্বল। আজকে অনেক ভালো। আমি যদি বলি যে আজকে চাঁদপুরের মতলব উত্তর বাংলাদেশের কয়েকটা মডেল উপজেলার মধ্যে একটা, মানে উন্নয়নের দিক দিয়ে, কিন্তু ওই সময়ের কথা বলছি। তো ওই সময় আছে ইলেকট্রিসিটি ছিল না, আপনার ভালো যোগাযোগ মাধ্যম ছিল না। আমরা টেলিভিশন দেখতাম হলো প্রতি শুক্রবার শুধু সিনেমাটা দেখতাম, আর যখনই খবর আসতো তখন টেলিভিশন বন্ধ করে দিত, কারণ চার্জ থাকবে না। তো যে কোনো বিষয়েরই আমি আমার এক্সিবিশনের যে আমার যে বক্তব্য, সেখানে আমি এই কথাটা লিখেছি যে আমরা ছিলাম সামাজিক সাংস্কৃতিক যে কোনো যোগাযোগ, মানে একটা সংবাদ থেকে বিচ্ছিন্ন ছিলাম। হ্যাঁ, যেমন আমি যখন চারুকলায় ভর্তি হই তখন অনেকের কাছ থেকেই নতুন কুড়ি বা এই ধরনের সম্ভাবনাময় যে ধরনের প্ল্যাটফর্মগুলি ছিল সেগুলির গল্প শুনেছে, অথচ সেই গল্পগুলি আমি শুনিনি। এখন বাকিদের কথা আমি বলবো না, কারণ এর শোনার সুযোগ ছিল না। তো এই চারুকলায় পর্ব, সেটা তো ভাবনার টোটালটাই বাইরে। ছবি আঁকতাম, সেই ছবিটা নিজের মতো করে, অনেকটা যেই রং, প্যাস্টেল রং, এখন যেগুলি আমরা আমার ছেলে মেয়ে যেগুলির সাথে 3 বছর বয়সে পরিচিত, জন্মের পর থেকে পরিচিত, সেগুলির সাথে আমরা পরিচিত হয়েছি। বিশেষ করে আমি পরিচিত হয়েছি চারুকলা ভর্তির পরে, মানে ইন্টারমিডিয়েট পরে আমি বলছি। তো ওই সময় আমি যেটাতে ছবি আঁকতাম, সিগনেচার পেন, পুঁই শাকের মানে যেই বেগুনি একটা, তারপরে কচি পাতা দিয়ে, এটা একটু সঠিক কথা, কিন্তু এগুলো দিয়ে আমি ছবি এঁকেছি। কি আঁকতাম তা জানি না, তবে ভালো লাগতো। হ্যাঁ, এই ভালো লাগার কথা পরিবার জানতো? হ্যাঁ, পরিবার জানতো বলতে আমার পরিবার বলতে আমি একটা কৃষি নির্ভর পরিবার থেকে বেড়ে ওঠা। হ্যাঁ, আমার পরিবারটা হলো একটা কৃষি নির্ভর পরিবার। তো সেখানে এত মানে বিষয়গুলো নিয়ে ভাবারও সেই সুযোগ নেই। ছবি আঁকতাম, স্বাধীনতা ছিল। আমার বাবা কাছ থেকে আমি অনেক স্বাধীনতা পেয়েছি। আজকে আমি যদি এই জায়গায় আসি, সেটা হলো আমার বাবার বা আমার পরিবারের বড় একটা সাপোর্ট। বলতে কিছু বুঝুক না বুঝুক, হয়তো একটা স্বাধীনতা ছিল যেটা আমি আমার সন্তানকে হয়তো বা দিতে পারবো না। সেটা আমি মনে করি যে আমি ওকে ধরিয়ে দেবো, তুমি এটা হও। কিন্তু আমার বাবার যেটা ছিল যে তুমি কি হবা আমি সেটা বলছি না, কিন্তু আমাকে দোষ দিতে পারবো না, একটা বিশ্বাস ছিল। সেটা হয়তো বা
চেষ্টা করেছি ওনাকে। চমৎকার, কিছু কাজে ক্ষেত্রে এই লাগানোর জন্য। অনুপ্রেরণায় অনেক বড় হ্যাঁ, এটা অনুষঙ্গ একটা হিসেবে কাজ ব্যাপার। করে। তো আমি যখন নাকি আপনার এই মানে এসএসসি লেভেলে বা স্কুল লেভেলে পড়ে, তখন আমার ইচ্ছে ছিল আমি ইঞ্জিনিয়ারিং পড়ব। তো তারপর এসএসসি কমপ্লিট করি, তো প্রথম ট্রাই করি, হয় না, আমার চান্স পাই না আমি। কিন্তু এরপরে ইন্টারমিডিয়েটের পরে আমি আবার পলিটেকনিক্যালে একটু ট্রাই করি। ওইটা আমার ইচ্ছে ছিল, কারণ কি এইটাই আসলে ভাবনার কথা আজ থেকে ওই সময়ের হ্যাঁ, তখন পলিটেকনিকই আসলে মানুষ যে একটু ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং পড়বো, তারপরে অন্য পলিটেকনিক কিছু। না, একটা লম্বা সময় পর্যন্ত তো আমাদের পরিবারের মানসিকতা ছিল ছেলে হলে হয় ডাক্তার হবে, ডাক্তার নতুবা হবে, ইঞ্জিনিয়ার, না মেয়ে হলে হ্যাঁ। ডাক্তার। তো ওই এরপর ইন্টারমিডিয়েট যখন আমি করলাম, তখন আবার পলিটেকনিক্যালে আমি চান্স পাই, আমার পছন্দের সাবজেক্টে চান্স পাই। কিন্তু ওই সময়ে আমি আর পলিটেকনিক্যালে ভর্তি না হয় আমি আর্ট কলেজের সন্ধান পেলাম, যে আর্ট কলেজে ভর্তি হওয়া যায়। এই সন্ধানটা কিভাবে পেলেন? এই সন্ধানটা পেলাম বলতে এর মাঝে তো একটা কথা আছে, যখন আমি ইন্টারমিডিয়েটে ওই টাইমটায় আবার একজন আমাকে বলেছিল, তুমি এত সুন্দর ছবি আঁকো, তুমি এখানে কি করো, তুমি চারুকলায় পড়ো। তখন আমি এই চারুকলা শব্দটার সাথে পরিচিত হই। হ্যাঁ, তো ওই সময়ে তো আমি সন্ধানটা পাই এভাবে যে প্রথম আলো পত্রিকায় একটা নিউজ দেখে। আমি কিন্তু নারায়ণগঞ্জ চারুকলা থেকে পড়াশোনা করেছি, একটু বলে রাখি। ওইখান থেকে অনার্স করা, আমার ইউডা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা। তো তারপর আমি আমার বাবাকে বলি যে আমি ইঞ্জিনিয়ারিং ওইখানে পড়বো না, আমি পলিটেকনিক্যালি চারুকলায় পড়বো, আর্ট কলেজে পড়বো। তা আমার বাবা তখন আমাকে এক কথাই বলে যে আমি জানি না এত কিছু, হ্যাঁ, তুমি বাবা যা করো আমাকে দোষ দিও না। মানে এই একটা ব্যাপার ছিল যে আমাকে কোনোদিন বলতে পারবো না যে আমার বাবা আমাকে এটা করতে দিল না। এইটা ছিল আমার একটা চ্যালেঞ্জ, এই ব্যাপারটা। তখন আমি এই আর্ট কলেজে আসি। ওই সময় নারায়ণগঞ্জ চারুকলাটা ছিল খুবই জরাজীর্ণ একটা পরিবেশ ছিল, মানে আপনার খুবই একটু মানে এখন খুবই ভালো, কিন্তু আসলে ওই পরিবেশ আমাকে কোনোভাবে প্রভাবিত করেনি। হ্যাঁ, আমি যখন এখানে ফার্স্ট আসি, তখন আমার আসলে ছবি আঁকাটাই বড় লক্ষ্য ছিল, যে আমি এখানে কাজ শিখবো, এখানে মানে নিজের কেন জানি মনে হলো যে এটা আমার একটা স্বর্গের মতো একটা ফিল ছিল। তো এটা আমার যে আমাদের চারুকলার 25 বছর পূর্তি উপলক্ষে আমি একটা লিখে ওই কথাটা লিখেছিলাম যে এই জন্য একটা স্বর্গরাজ্য, মানে আমি স্বর্গের ফিলটাই পেয়েছিলাম। অনেকের আছে না যে আপনার যে একাডেমিক স্ট্রাকচারটা অনেক বেশি, মানে ভবনগত যে ব্যাপারটা অনেকে প্রভাবিত, আমাকে এটা কোনোভাবেই না। আজকে এরকম আধুনিক, আমি যদি বলি যে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটটা বর্তমানে বাংলাদেশের মধ্যে অন্যতম একটা স্ট্রাকচার, আধুনিক স্ট্রাকচার, মানে মানে এই ভবনগত অনেক সুন্দর মেয়র মহোদয় করে দিয়েছেন। কিন্তু ওই সময় এটা ছিল না, আমাকে এটা কোনোভাবে প্রভাবিত করে নাই যে এটা সেটা। খুব আনন্দ নিয়ে কাজ করেছি, এবং সেখান থেকে সাফল্যের সাথেই আমি অনার্সে ফার্স্ট রেজাল্ট অর্জন করি। তারপরে আবার এই ইউডা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করি। তো এইভাবে একাডেমি পিরিয়ডে আমি প্রচুর পরিমাণে আউটডোর করতাম, প্রচুর কাজ করার সুযোগ হয়েছে। হতো। সেক্ষেত্রে একটু জানতে চাই, ওই যে প্রশ্ন যেটা এসে দাঁড়ায় আর কি, একজন আর্টিস্ট হয়ে উঠতে হয়, হয়ে ওঠেন, পরিণত হন, ক্রমেই যত সময় যায় তিনি তত বেশি পরিণত হন। এই যে আউটডোর গুলো করছিলেন, নানান ধরনের কাজ করছেন, এর মধ্যে কি আনন্দ খুঁজে পাচ্ছিলেন নাকি ওই যে করবার তাগিদে করতে হয় তাই করছিলেন, কিন্তু টার্গেটটা ছিল আপনি ছবি আঁকবেন? না, এটা কেন জানি এটা নিশ্চয়ই, আমি এটা অনেক জুনিয়রদেরকে বলি, আমার আসলে এক এক সময় এক এক ধরনের দায়িত্ববোধ তৈরি হবে। যখন আমি ছাত্র, তখন আমার ইনস্টিটিউটের প্রতি একটা দায়বদ্ধ আছে। আমি একটা ইনস্টিটিউটে আসছি মানে আমি ছাত্র, সুতরাং এটা আমার দায়িত্ব, আমার কি করতে হবে সেটা আমাকে বুঝতে হবে যে আমার আসলে কি করা উচিত। সেই জায়গা থেকে ইনস্টিটিউট পিরিয়ডটা আমার ভালো লাগা, তো অবশ্যই ভালো লাগা না থাকলে তো আমি এই জায়গাটাকে এনজয় করতাম না, তাই না? তো সেই ব্যাপার থেকে আমি ইনস্টিটিউটে যখনই আমি ছিলাম, মানে আপনার একাডেমিক পিরিয়ডে যখন অনার্স মাস্টার্সে যে সময়টাই বলি না কেন, আমি প্রচুর স্টাডি করেছি। এবং আমি কিন্তু একটু বলে রাখি যে আমি যখন চারুকলায় ভর্তি হই তখন কিন্তু আমি খুব একটা কিছু পারতাম না, আচ্ছা, কিন্তু ফিলটা ছিল অন্যরকম একটা ফিল ছিল। ছবি আঁকতে পারতাম, এতটুকুই, ছবি আঁকতে পারতাম, কিন্তু ভালো লাগাটা সবই ছিল। কিন্তু যখন আমি আসি আর কি চারুকলায় ভর্তি হওয়ার পরে, আমার সাথে যারা সহপাঠী ছিল ওরা একদম আপনাকে হুবহু এঁকে ফেলতো, এরকম অনেক বন্ধু ছিল আমার। মানে একদম যা ছিল, যা দরকার, মানে একদম এত সুন্দর ছবি আঁকতো, কিন্তু কোনোদিনও ওদেরকে আমার প্রতিযোগী মনে হয়নি।
মানে আর আমার এখানে বন্ধুদেরকে- প্রতিযোগিতা আসলে কোনো কিছু আমার মনে হয় না চারুকলায় আছে, কারণ প্রত্যেকে তো নিজস্ব একটা সত্তা আছে, সত্তা নিয়ে- নিজস্ব একটা স্বপ্ন আছে, নিজের আর্ট স্টাইলটা আছে। অবশ্যই অবশ্যই। আপনার এই সেকেন্ড এক্সিবিশন যেটা, সেটা নিয়ে আসলে কথা বলতে চাই, ইনার স্পিড। এই ইনার স্পিডের কাজটা কতগুলো পেইন্টিং আছে এবং কবে কাজটা শুরু করলেন? এই কাজটা আমি শুরু করি 2000 এই এক্সিবিশনের কাজগুলি 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত। ওকে। এখন এই এক্সিবিশনটা যদি আমি 2024-এর পরেও করতাম, 30-এও করতাম, তাহলে 20 থেকে কাউন্ট হতো। মানে এই আচ্ছা, সিরিজটা মানে 20 থেকে আপনি শুরু করেছেন। শুরু করেছি, কিন্তু আমি এটার সাথে টাচে অনেক আগে থেকে, এই নিয়ে কোনো ইয়ে নেই, কিন্তু এটা একটা সিরিজ ওয়ার্ক। এটা হলো 20 সাল থেকে। জি। তো এখানে কাজ আছে আমার 54টি, এক্সিবিশনে 54টি কাজ আছে এখানে, ড্রয়িং পেইন্টিং মিলিয়ে আর কি। হ্যাঁ, এখানে চিত্রকলা নানান মাধ্যমে আমি এই কাজগুলি করেছি। সেখানে আছে তেল রঙের কাজ আছে, অ্যাক্রিলিকের কাজ আছে, চারকোল, সফট পেস্টেল, কালি তুলির কাজ, ওয়াটার কালারও আছে। আমরা আমাদের এই আয়োজন যতই এগোবো হয়তো ছবিগুলো নিয়ে আরো আপনার কাছে জানবার চেষ্টা করব, কিন্তু ওই যে শুরুর জায়গায় একজন শিল্পীকে খুঁজে বার করবার একটা চেষ্টা করছিলাম, যে আপনার পরিণত হওয়াটা আসলে বুঝবার চেষ্টা করছিলাম। কারণ খুব স্বাভাবিকভাবে যারা চারুকলায় অধ্যয়নরত রয়েছেন বা যারা পড়তে আসেন, তারা একরকম একটা ভিশন নিয়ে আসেন। আপনি শুধু জানতেন যে আপনি ছবি আঁকতে জানেন এবং আপনি জানেন আপনি আর্টিস্ট হতে চান। এই জায়গা থেকে এই যে একটু একটু করে এগিয়ে চলা, সেই জার্নিটা একটু যদি বলেন। দেখুন, আসলে আমার বেড়ে ওঠা একদম মফস্বল একটা গ্রামে। আমি বললাম না এখন মিলবে না, কিন্তু ওই সময়টার কথা বলছি, আমার একদম ছোটবেলা থেকে প্রকৃতির খুব কাছ থেকে আসা, তো প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি। হ্যাঁ, মানুষকে ভালোবাসা, মানুষের একদম কাছ থেকে দেখা প্রকৃতির প্রত্যেকটা অংশকে, সেটা হয়তো বা আর্টিস্ট হয়ে নিজেকে গড়ে তোলার একটা বড় পাঠশালাও বলতে পারে। না, প্রকৃতির কাছ থেকে প্রকৃতির কাছ থেকে। অবশ্যই। আর যখন আমি চারুকলায় ভর্তি হই, আমি প্রচুর আউটডোর করেছি। আমি বললাম না যে নারায়ণগঞ্জ রেল স্টেশন বলেন, তারপরে শীতলক্ষা নদী বলেন, এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি বিভিন্ন ছুটিতে বা আমরা ক্যাম্পিং মিলে প্রচুর আউটডোর করা হতো। সেগুলো কি নিজের কাজের জন্য, নাকি এমন হতে পারতো যে কোনো মানে একটা না, workshop একদম বা নিজের কোনো- স্টাডির নিজের জন্য, নিজের নিজের study স্টাডির tour, জন্য। জি। প্রকৃতির কাছে না গেলে তো মানুষ চিনা যায় না। একদম। আপনার মানুষকে চিনতে হলে প্রকৃতির খুব কাছে যেতে হবে। ইনডোরে বসে মানুষ চিনা যাবে না। আর মানুষকে না চিনলে, আমি শিল্পী কিনা তা বলবো না, তবে শিল্পী হয়ে ওঠা যায় না। বাহ, কি চমৎকার, কি চমৎকার ভাবনা আমরা। এবং সেই সাথে একটু বলতে চাই আপনি সৌভাগ্যবানও বটে, কারণ যেই শহরে আপনার মানুষ দেখা শুরু হয়েছে বা যেখান থেকে আপনি প্রকৃতি দেখেছেন, ওইভাবে বলবো না, যেখান থেকে আপনি আপনার অবয়বগুলো খুঁজে বার করছিলেন বা বেছে বার করেছেন, সেখানে প্রচুর সংখ্যক মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, হ্যাঁ, একদম, বিভিন্ন একদম, পেশাজীবী একদম, মানুষ, একদম, যেহেতু একদম। বন্দর বন্দর এলাকা, নগরী এটা। একটা ভিন্ন রকম কর্মব্যস্ততা থাকে। প্রভাবিত করেছে কি কাজকে? অবশ্যই অবশ্যই অবশ্যই। ওইটা আপনার নারায়ণগঞ্জটা বললাম না, এটা সব শ্রেণীর লোকেরই, যেটা বললেন সব শ্রেণীর লোক এখানে আছে। অবশ্যই নানান রঙের মানুষের মধ্যে নানান ক্যারেক্টার খুঁজে পাওয়া যায়, এতে নানান অভিজ্ঞতা নিজে সঞ্চয় করার সুযোগ হয়েছে। বাহ, চমৎকার। জি, আপনার সাথে আমাদের কথা হচ্ছিল আসলে ইনার স্পিড নিয়ে, আপনার সেকেন্ড সোলো এক্সিবিশন যেটা, সেটা তো সেখান থেকে যদি আমরা জানতে চাই যে ষাঁড় এবং ঘোড়া এই দুটোই কিন্তু আসলে আপনার এই সিরিজে আসলে প্রাধান্য দিয়েছে। পেয়েছে এবং পুরোটা জুড়েই কিন্তু আছে। এই সাবজেক্ট আসলে চুজ করলেন কখন? যেটা আপনি বলেছেন 2000 সাল থেকে, 2020 থেকে আপনার কাজটা শুরু হয়েছে। তো আমি দুটো বিষয়বস্তু একটু বলি, সেটা হলো আমার এই সিরিজটা 2020 সাল থেকে, কিন্তু এই সাবজেক্টগুলির সাথে আমি পরিচিত তো আরও অনেক আগে থেকে। বিভিন্নভাবে এটাকে আমি নানানভাবে প্রয়োগ করেছি, আলাদা আলাদা করে, বা এটাকে নানানভাবে আমি অনুশীলনের ভিতর দিয়েছিলাম। তো এটাকে আমি এই কম্পোজিশনে এবং এই বিষয়ে বা একটা গল্পের রূপ দিয়ে হলো 2020 সাল থেকে। তো আমি একটু বলি, সেটা হলো আমার সমস্ত এক্সিবিশনটা, মানে এই ইনার স্পিড যে এক্সিবিশনটা, এটা টোটাল এক্সিবিশনটা একটা গল্পের উপর দাঁড়িয়ে আছে। আচ্ছা, সেটা হলো গতি, স্পিড, যেটা এই ছবিগুলি 2020 সাল থেকে। আমি একটু বলে রাখি, 2020 সালে আমাদের অবস্থানটা কোথায় ছিলাম আমরা? 2020 সালে আমরা করোনা আক্রান্ত সমস্ত পৃথিবী। তো সেই সময় চ্যানেলটা খুললেই 10,000 20,000 মৃত্যু সংবাদ পেতাম সমস্ত পৃথিবীর। বাংলাদেশ তো আছি, বাংলাদেশে আমরা
হয়তো এরকম দেখেছি যে আমার পাশের বাসায় একজন মারা গেছে, লাশটা মাত্র নামালো। আবার এরকম সংবাদ মানে সকালবেলা জানতে পেলাম যে সন্ধ্যার সময় আমার বাসার নিচে ক্যারাম খেলতেছে একটা ইয়াং ছেলে, সকালবেলাও জানতে পেলাম যে ও রাতে মারা গেছে। এরকম অনেক দুঃসংবাদ। হ্যাঁ, আমরা মানসিকভাবে খুবই বাজে একটা অবস্থান আমরা পার করেছি, খুবই বাজে। অনেকে মানসিকভাবে বাজে জায়গা থেকে সে মানে স্ট্রোক করে মারা গেছে, মানে ভয়ে যেটাকে বলে। তো ওই সময় সবচেয়ে বড় ব্যাপার, বড় একটা বিষয় দরকার ছিল, সেটা মানসিকভাবে সুস্থ থাকা যেটাকে বলে। মানে মানসিকভাবে যে সুস্থ থাকবে সেই টিকে থাকতে পারবে। কারণ অনেকে মানসিক বিপর্যয়ের মধ্য দিয়েই মারা গেছে, আমার মনে হচ্ছিল যেটা আর কি। তো আমি যেটা এখন আমার অনুধাবনের সাথে তো সবারটা মিলবে না, আমি ওই সময় টিকেই ছিলাম এই ছবিগুলি এঁকে। আমি মানসিকভাবে নিজে অনেক বেশি শক্তিশালী ছিলাম ষাঁড় এবং ঘোড়া ড্রয়িংয়ের ভিতর দিয়ে। যখন নাকি আমি একটা তেরে আসা ষাঁড়ের ছবি, ষাঁড়ের একটা ড্রয়িং কালি ও তুলির মাধ্যমে যখন খুব রাফলি আমি ড্রয়িং করছি, তখন আমার কাছে মনে হচ্ছে যেন ওই ষাঁড়ের যে পাওয়ারটা এটা আমার ভিতরে এসে ভর করছে। আমি নিজেকে খুব শক্তিশালী, পাওয়ার এন্ড স্পিড দুটোই। হ্যাঁ, ওইটা আমার ভিতরে খুব টকবগিয়ে ছোটো চলো ঘোড়ার ড্রয়িংটা যখন নাকি আমি করতাম চারকোল অথবা যে কোনো একটা মাধ্যমেই যখন করতাম, তখন এই পাওয়ারটা আমার ভিতরে কাজ করতো। আমি খুব সাইকোলজিক্যালি অনেক এনার্জাইজড ফিল করতেন। হ্যাঁ, এটা আমি ফিল করতাম। তখন এটাকে আস্তে আস্তে আমি একটা বিষয়ে মানে কালার কম্পোজিশনের মধ্য দিয়ে এটাকে মানে আমি কম্পোজ করি আস্তে আস্তে, এটাকে একটা সাজাতে শুরু করেন, শিল্পের রূপ দিই। সেক্ষেত্রে তো হ্যাঁ জি, দুঃখিত বলছিলেন। হ্যাঁ, শিওর বলে না, আমার প্রশ্ন ওই জায়গাতেই যে এটাকে এক্সিবিশন হিসেবে রূপ দেওয়া যায়, এই পরিকল্পনা কি 2020 থেকেই? হ্যাঁ, ওখান থেকে হলো এটা আমার একটা প্যাটার্ন, আমি আস্তে আস্তে নিজের একটা সাইনিং ওয়ার্ক হিসেবে আস্তে আস্তে এটাকে দাঁড় করে। তো এখন ধরেন আজকে আমরা কোনো অবস্থানে, ধরেন করোনা শেষ হওয়ার পরে কিন্তু আমাদের সমস্ত পৃথিবীব্যাপী একটা বাজে সময় আমরা পার করছি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এখান দিয়ে, তারপরে আপনার ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ। তো এই যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে আমরা কিন্তু মানসিকভাবে কেউই সুস্থ নেই। একটা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে আমরা খুবই বাজে একটা অবস্থানে আছি সমস্ত পৃথিবীব্যাপী। আমার এই ছবিগুলি, এই যে ষাঁড়ের লড়াই বলেন, ছুটে চলা ঘোড়ার যেই মানে স্পিড দেখেন, এটা হলো একটা অসঙ্গতির বিরুদ্ধে টিকে থাকার লড়াই আমার। বাহ। মানে যে সমাজের মধ্যে যে অসঙ্গতিগুলি আছে, শুধু আমি গাজা ইসরায়েল কেন বলছি, আমার পাশে তো কত অসঙ্গতি হচ্ছে না, রাস্তাঘাটে কত অসঙ্গতি হচ্ছে না, আমি তো বলতে পারি না। এই যে না বলা, আমি তাকে কিছু বলতে পারছি না, সেটা ভদ্রলোক হয়েও আমি বলতে পারছি না, হয়তো বা সামাজিক বিভিন্ন কারণে হতে পারে। এই যে বলতে না পারা, আমার তো একটা ফাইট আছে, একটা ক্রোধ জন্ম নেয় নিজের ভিতরে। অবশ্যই আমার ভিতরে অনেক রাগ আছে, ক্রোধ আছে, ক্ষোভ আছে। আমি খুব সফটলি এগুলো করি, কিন্তু আমি তাহলে ফাইট করবো? আমি কি তাহলে লাঠি নিয়ে মারামারি করবো? না, সেটা সম্ভব না, সেটা তো আমি করতে পারবো না। আমি আমার যে ক্ষোভের বহিঃপ্রকাশ হলো আমার এই কাজগুলি, সেটা একটা অসঙ্গতির, অর্থাৎ অনিয়মের বিরুদ্ধে। আমার যে ছবিগুলি অনিয়মের বিরুদ্ধে একটা শক্তি ক্রিয়েট করা, যে শক্তিটা স্বপ্ন হয়ে সবার কাছে ধরা দেখ, যে পাওয়ার দরকার, মানসিক পাওয়ার হলে সে নিজেকে টিকিয়ে রাখতে পারবে। বাহ, এটা একটা স্বপ্ন। যেমন এখানে বলতেই হয় রুনি, আমরাও বিশ্বব্যাপী যেই শক্তিশালী ছবিগুলো দেখেছি, প্রাণীর যে উপস্থিতি ক্যানভাসে দেখেছি, সেখানে বুল বা ষাঁড়ের উপস্থিতি স্পষ্টত লক্ষ্য করা যায়, ঘোড়ার উপস্থিতি স্পষ্টত লক্ষ্য করা যায়, এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পীরা কিন্তু ঠিক এভাবেই মেলে ধরেছেন শক্তির একটা বিশাল বহিঃপ্রকাশ। এবং সর্বোপরি ক্যানভাসে যখন এরকম একটা ছবি আঁকা হয়, একটা বিশাল এনার্জি ওই দেয়ালটাতে মানে ড্র করি বা ড্রিফট করি, যাই বলি না কেন, ঠিক ওইভাবে এনার্জিকে রিপ্রেজেন্ট করা হয়। এই যে এক্সিবিশনটা করছেন এবার ইনার স্পিড, কতগুলো ছবি এখানে আছে? সবগুলো ছবি কি যে প্রাণীর উপর করেছেন? কতগুলো বাকি কি মিডিয়ামে ছবি এঁকেছেন? না, এখানে আপনার অ্যাক্রিলিক মিডিয়ামে বড় বড় অনেক পেইন্টিং আছে, অয়েল কালারে আছে, তেল রঙে আছে, তারপরে সফট পেস্টেলে আছে, চারকোল আছে, ওয়াটার কালারও আছে, কালিতুলির মাধ্যমে আছে। সেক্ষেত্রে আপনার স্বাচ্ছন্দ্যের জায়গা কোনটা? আমার স্বাচ্ছন্দ্যের জায়গা হলো, আমি আসলে আমি বলে নিই যে আমি চিত্র, মানে আমার ছবি কতটুকু শিল্প সম্মত হয়েছে সেটা আসলে বোদ্ধারা বলবে, কিন্তু আমি চিত্রকলা সকল মাধ্যমে কাজ করতে পছন্দ করি। বাহ।
এক একটা মাধ্যম এক ধরনের ইমপ্রেশন দেয়। ব্যাপারটা এরকম না যে এই মাধ্যমে কাজ করলে, যেমন চারকোলে কাজ করলে এক ধরনের টেস্ট, আপনার ভিতরে একটা টেস্ট দেবে এক ধরনের। একই সাবজেক্ট আমি 4টা মাধ্যমে করবো, হ্যাঁ। কিন্তু আপনি একই সাবজেক্ট আপনার কাছে মনে হবে না, দেখলে এক মনে হয়, টেস্ট আলাদা আলাদা পাবেন আপনি। যেমন একটা শার্ট একই সাইজ বিভিন্ন কালার হয় না, তো এই জন্য এক একটা মাধ্যমের এক একটা টেস্ট আছে, ওর এক একটা প্রকাশ ভঙ্গিও আছে। সেই কারণে আমি ট্রাই করি মানে সকল মাধ্যমে কাজ করতে। কিন্তু আমার শুরুটা ছিল অ্যাকচুয়ালি মানে শুরু বলতে জল রঙের প্রতি অন্যরকম একটা ভালোবাসা আছে, বাহ। কারণ খুব ওইটা দিয়ে ওই জল রং দিয়ে খুব দ্রুত এগিয়ে যাওয়া যায় কাজটা নিয়ে। দ্রুত, হ্যাঁ, একটা আর ইমপ্রেশন। জল রঙের মধ্যে একটা সফটনেস ক্রিয়েট এমনি হয়ে যায়, একটা সফটনেস চলে আসে। একটু ছোট্ট করে দর্শকদের জানিয়ে দিতে চাই কোথায় হচ্ছে, কবে থেকে কবে পর্যন্ত চলবে? আমার এক্সিবিশনটা হচ্ছে রাজধানীর আলিয়াস প্রসেসে, যেটা ধানমন্ডিতে, হ্যাঁ, ল্যাবেডের অপোজিটে। অনেকে চিনে না, ল্যাবেডের অপোজিট বলে দিলাম। এটা 24 তারিখে শুরু হয়েছে, মেয়ের 24, জুনের 4 তারিখে শেষ হবে। বাহ। রবিবার বন্ধ থাকে ওদের। মানে রবিবার বন্ধ থেকে আজ যেমন সময় সুযোগ থাকছে, আজকে বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত আমি থাকবো। বাহ, চমৎকার। আপনাকে গেলে খুঁজে পাওয়া যাবে এবং অবশ্যই, ছবিগুলো দেখতে অবশ্যই, পারার একটা অবশ্যই। বিশাল সুযোগ তৈরি হবে। আমার তো হাত থেকে ক্যাটালগই নামছে না, না, অসংখ্য এত সুন্দর সুন্দর ছবি। কালেকশন হয়েছে। এবং এই যেটা আপনি বলছিলেন যে আমরা যখনই ডিফারেন্ট মিডিয়াম দেখছি তখনই কিন্তু আসলে স্ট্রাকচার এবং চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যখন ষাঁড় দেখছি এবং আমরা যখন ঘোড়া দেখছি, দুইটাকে আসলে আপনি যে গতিটা এবং যে শক্তিটা তুলে ধরতে চাচ্ছিলেন সেটা কিন্তু একদমই এটার মধ্যে ফুটে উঠেছে। আমি চেয়েছি যে শক্তি আসলে বেঁচে থাকার প্রেরণা হতে পারে, যে শক্তিটা শারীরিকটা যাতে মনের ভিতরেও তৈরি হয়। হ্যাঁ, মানসিক শক্তিটা খুব জরুরি। আমার ছবিতে সবাই ষাঁড় আর ঘোড়া দেখে, কিন্তু আমি এখানে এনার্জি দেখেন, এনার্জি পাওয়ার দেখেন। চেষ্টা করেছি। কারণ ঘোড়াকে কিন্তু আমরা জানি যে মানে আমরা যদি আর্টের হিস্ট্রিতেও যাই, ঘোড়াকে কিন্তু সবসময় মানে হয় না ডমিনেন্স এবং পাওয়ার হিসেবে, মিলিটারি পাওয়ার হিসেবে একদম, দেখানো একদম, হয়েছে, একদম। সেখানে কালচারাল পাওয়ার হিসেবে দেখানো হয়েছে, সেখানে মানুষের জীবনকে সহজ করে টুলস হিসেবে দেখানো হয়েছে। আমরা যদি চাইনিজ আর্টে যাই সেখানেও দেখতে পাবো, ইউরোপিয়ান আর্টে বুল দেখতে ভেরি পাবেন, ডমিনেন্স sculpture দেখতে আছে, পাবেন। হ্যাঁ, সেখানে আমরা দেখতে পাই। এগুলোতে তো হচ্ছে মানে হয় না শিল্পী নিজের মানে ভাবকে প্রকাশ করা, কিন্তু শিল্পী তো নিশ্চয়ই সবগুলো আর্টকে নিজের কাছে জমিয়েও রাখবেন না, এটা না, তো তা তো আসলে কোনো গুণগ্রাহীর রাখা যায় কাছেই তো নিশ্চয়ই চলে যাবে। এই মার্কেট আসলে কতটুকু তৈরি হয়েছে আমাদের এই যে আর্টকে আসলে ভ্যালু করা, বা আর্টকে আসলে এটাকে হয় না মানে সময়ের সাথে আর্টটাকে আসলে এটাকে একটা মানে আমি আসলে জানি বাণিজ্যিক কিন্তু দিকটা, শব্দটা মানে মনে হ্যাঁ, আসছে না। মানে সময়ের সাথে আমরা অনুগ্রাহী গুণগ্রাহী কত তৈরি করতে পারলাম, Appreciation. এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এর সমাদর যারা করবেন। হ্যাঁ, আমাদের দেশে যারা আর্ট কালেক্টর জি, সংখ্যায় খুব বেশি তা কিন্তু না, ওনারা সংগ্রহ করছেন। সে কারণেই হয়তো বা আমাদের কিছু আর্ট তো অবশ্যই যাচ্ছে, কিন্তু এটা যদি সমস্ত মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়া যেত, সবার ভিতরে এটার এই আর্টের প্রতি একটা ভালো লাগা, ভালোবাসা জন্মাতো। হ্যাঁ, এখনো আমরা আমাদের ধনী শ্রেণী যাদের পয়সা আছে তারা এখনো সেই ক্যালেন্ডারে বিশ্বাসী। হ্যাঁ, ছোট্ট একটা ক্যালেন্ডার ঘরে জুড়ে রাখে, যে আর্ট যে একটা সৌন্দর্য বৃদ্ধি করতে পারে ঘরে, একটা শিল্পকর্ম, সেটা যখন বুঝে উঠবে তখন আমাদের জন্য আরো ভালো। কতখানি বুঝে উঠতে পেরেছি আমরা? সেটা এখন অনেকটা বাকি আছে, আমার মনে হচ্ছে যে এখনো অনেক বাকি আছে। হ্যাঁ, অনেকেরই পয়সা আছে আমাদের দেশে, কিন্তু আমার মনে হচ্ছে অনেকেরই পয়সা আছে, কিন্তু আর্ট বোঝার লোক আরো যখন বাড়বে তখন আরো সহজ হবে, মসৃণ হবে এই জায়গাটা। বাহ, মানে হ্যাঁ, সমঝদার বাড়তে হবে আর কি আরো। কারণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনার এটাতে আসলে কোনো স্পন্সরশিপে তো এক্সিবিশনটা না, আমার এখানে স্পন্সর বলতে আলিয়াস তো একটা স্পন্সর, গ্যালারি একটা স্পন্সর, কিন্তু আমার এখানে একটা স্পন্সর আছে, মঈন ফাউন্ডেশন। মঈন ফাউন্ডেশন আমাকে, মঈন ফাউন্ডেশন ওনারা আমাকে সাপোর্ট দিয়েছে। জিয়া রহমান, যেখানে আসলে সবাই এসে আসলে যে জায়গায় দাঁড়িয়ে যায়, দিন শেষ ওই টাকার হিসাবটা করতেই হয়, অর্থের বিচারটা আমাদের নিঃসন্দেহে, প্রত্যেকের নিঃসন্দেহে। করতে হয়, টাকা ছাড়া তো আপনার, আসলে- আমার, রুনিয়ার, আমাদের প্রত্যেকের। টাকা ছাড়া আমাদের কারো জীবন, এবং টাকার জন্যই হয়তো জীবন একটা বিশাল তারুণ্য আমাদের বোধ করতে হয় প্রতি মুহূর্ত। অনেক শিল্পকর্ম থেমে যায় শুধুমাত্র ওই অর্থনৈতিক চিন্তা করে, কারণ অনেক কিছু আঁকতে ইচ্ছা করবে আপনার, বাট আপনি আঁকতে পারবেন না, চিন্তা করবেন যে এটা তো হয়তো কেউ বুঝতে পারবে না। ওই একটা জায়গাতে এসে আমাদের যে কর্পোরেট হাউসগুলো আছে তাদের কিন্তু আর্টের
অবশ্যই একটা বিশাল অবশ্যই অবশ্যই ক্ষেত্র আমাদের আছে। যে কর্পোরেট হাউসগুলি আছে, ধরেন যে তারা যদি আর্টটাকে প্রমোট করে, যে ঠিক আছে এটা তো মানে দেখুন একটা হসপিটাল, ওখানে যদি এটা আমি যতটুকু শুনেছি, আসলে আমার বিদেশ ঘোরার সুযোগ হয়নি, বাট আমি জানি, কিন্তু পার্শ্ববর্তী দেশেও আমি গিয়েছি, ওখানেও আমাদের জানি। দেশেও কিন্তু কিছু কিছু হাসপাতালে আছে ছবি টাঙানো, কিন্তু আসলে সবগুলো তো সবাই না, জি। এটা ল্যাব এইড থেকে শুরু করে কয়েকটা মানে হাসপাতাল আছে। যদি আপনি একটা পেইন্টিং, একটা শিল্পকর্ম, রুগীর সামনে যদি এটা কালারফুল একটা শিল্পকর্ম রাখেন, উনি সুস্থ থাকবে। কিন্তু অবশ্যই রং কিন্তু মানুষকে সুস্থ রাখে, কালার মানুষকে সুস্থ রাখে। এই উদ্যোগটা তো সব নিচ্ছে না, সবাই নিচ্ছে না। প্রত্যেকটা হাসপাতালে যদি নাকি আপনার রুগীর বিছানার পাশে, হ্যাঁ, বা যেখানে রিসেপশন, ওখানে যদি একটা করে পেন্টিং রাখে, তাহলে কিন্তু একটা সৌন্দর্য বৃদ্ধি করে, মানুষ সুস্থ থাকে, সবাই সুস্থ থাকবে। তারপরে যে রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, জি। যদিও আছে কিছু কিছু জায়গায়, কিন্তু সবাই যদি এই উদ্যোগ নেয় যে ঠিক আছে, এগুলি অনেক শিল্পী বেঁচে যাবে, অনেক শিল্পীর জন্য সেটা অনেকটা পজিটিভ হবে। না দেখুন, আমার কাছে যেটা মনে হয়েছে আপনার ইনার স্পিডের ছবিগুলো দেখে, যে জীবনে নিজেকে অনুপ্রেরণা দেওয়ার জন্য ঘরের একটা দেয়ালে এরকম একটা ছবি থাকা উচিত, যে ছবিটি অবশ্যই। আমাকে বারবার এনার্জাইজ করবে, যে অবশ্যই, ছবিটি অবশ্যই। বারবার আমার ক্রোধ বহিঃপ্রকাশের জন্য সামাজিক দায়বদ্ধতা মেনে চেপে যাওয়ার কথাটা মনে করিয়ে দিবে, কিন্তু নিজের মাঝে যে অগ্নিস্ফুলিঙ্গ, সে অগ্নিস্ফুলিঙ্গ হারিয়ে যেতে দিবে না। যতবার ছবিটাকে দেখবো, নিজে একটা বিশাল কানেকশন ক্রিয়েট করতে পারবো। এরকম প্রয়োজনের তাগিদ থেকে অন্তত বাড়িতে এরকম একটা ছবি রাখা যেতেই পারে। অবশ্যই। যদি দেখে অনেকগুলো লোভ লেগেছে, কিন্তু ওই দামের ভয় আসলে জিজ্ঞেস করার সাহস পাচ্ছে, এটা অধিকাংশ মানুষের ক্ষেত্রে হয়। না, মানুষের ক্ষেত্রে দামের একটু প্রাইস ক্ষেত্রে রেঞ্জটা যদি আসলে- আমরা জানতে চাই, কেমন প্রাইস রেঞ্জ থেকে কেমন প্রাইস রেঞ্জের ছবি এখানে আছে? না, এখানে একটা ধরেন রেঞ্জ যে- বললেই হবে আমাদের। এই যে শিল্পীরা সাধারণত বলে না, সাধারণত আমি বলতে তাকে চান সেখানে না। বিব্রত করতে চাচ্ছি না। না। আমরা প্রাইস এই- রেঞ্জ বলতে এখানে ধরেন জি। যে 10,000 টাকাও আছে, আবার 2.5 লক্ষ টাকাও আছে। আচ্ছা, অবশ্যই কিন্তু কাজের উপর এটা হলো নির্ভর করে। ওই গ্যালারিতে একটু প্রাইসটা কমই এখানে, কিন্তু এই ছবি কিন্তু খুব রিচ। আমি আমারটা দেখে বলছি না, 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 ছবিগুলো না। দেখি আমরা, মানে এখানে আপনার কাজ রঙের যে ব্যবহার, অসম্ভব ভালো হয়েছে। কি অসাধারণ। আমি যদি এখানে বলতে চাই, মানে বললে হয়তো মানে আমার জায়গা থেকে অনেক মানে হয় না, আমার অন্তত বড়- চারখানা ছবি পছন্দ বড় হচ্ছে। বলা হবে, কিন্তু আমরা যদি এখানে শাহাবুদ্দিন স্যারের কাজ দেখি, তার যেরকম কাজ আমি একটা স্পিড সবসময় দেখতে পারি। একদম, আমরা একদম। যদি সুলতান স্যারের কাজে যে বলিষ্ঠ বিষয়টা আছে, মানে স্ট্রং স্ট্রোক যেগুলোকে আমরা বলি, শিল্পাচার্যের উপস্থিতিও কিন্তু আমি খুঁজে পেয়েছি। সেই হ্যাঁ, মানে আমি এই যে কথা সেই ছিল আসলে আমার, বিষয়গুলো কিন্তু হ্যাঁ। এখানে আছে। জি, আপনার কিছু বলবার ছিল। শিল্পাচার্য যেমন ধরেন যে আমি স্টুডেন্ট লাইফ থেকেই ওনার একটা ক্যাটালগ, নিসর্গ মানবে গাথা 2004 সালে এটা ইয়ে হয়েছিল এক্সিবিশন, সেই ক্যাটালগটা সবসময় আমার পকেট ইয়েতে থাকতো। তো ওখানে একটা ওনার যে একটা পেন্টিং আছে, শুধু ওখানে না, আমরা তো দেখেছি এটা, বিদ্রোহ একটা কাজ আছে, যেটা নাকি 66 এবং 71 পর্যন্ত কয়েকভাবে আঁকা হয়েছে। বিদ্রোহ ছবিটাকে একটা গরু দড়ি ছিঁড়ে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। এই যে একটা গরু দড়ি ছিঁড়ে যাচ্ছে, ওই সময় কিন্তু বাংলাদেশে কিন্তু একটা গণ আন্দোলন হচ্ছে, 69-এর গণঅভ্যুত্থান, মানে একটা দেশের মানুষ মুক্তি চায়, জি। সেটা কিন্তু ওই একটা গরু যে ইয়া দড়ি থেকে ছুটে যাচ্ছে, এই যে মুক্তির যে বার্তা, এটা কিন্তু অনুপ্রাণিত হওয়ার মতো, নিঃসন্দেহে। যে আচ্ছা, একটা এক- প্রাণীকে কিভাবে ইউজ করা যায়। একদম আমরা আমাদের শেষ প্রান্তে চলে এসেছি। 1 মিনিটের মতন বাকি আছে, যদি আপনি আপনার দর্শকদের জন্য কিছু উদ্দেশ্যে বলবার কিছু থেকে বলতে 20 চান। সেকেন্ড সময় আপনাকে দিতে চাই। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা ছবি ভালোবাসুন, এক্সিবিশন দেখুন। আর আমার এক্সিবিশনটা চলছে মঙ্গলবার পর্যন্ত, রবিবার বন্ধ আছে, বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত আমি থাকবো। আপনারা আসুন, ভালো আমাকে উৎসাহিত করুন। বাহ, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই। একই সাথে শুধু আপনি না, আপনার মতো যারাই ছবি আঁকেন, যাদের এক্সিবিশন, প্রত্যেক এক্সিবিশনের দাওয়াতটা এখানে দিয়ে দিতে চাই। আমাদের আসলে যারা আমাদের প্রতিনিধিত্ব করেন, তাদের পাশে এসে দাঁড়াবার এখন সময় এসছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কিনতে পারি কি না পারি, সে সাহসটুকু হয় বা সে অর্থের যোগানটুকু হোক কি না হোক, মানসিকভাবে যে সম্মতি, সেই সম্মতিটুকু তো অন্তত দিতে পারি। তাতে করে কিন্তু আরো প্রচুর সংখ্যক মানুষ উদ্বুদ্ধ হবেন, অক্লান্তভাবে তারা যেই ক্যানভাসে রঙিন প্রতিবাদ লিপিটা তুলে ধরবার চেষ্টা করেছেন তা আঁকবার ব্যাপারে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবার দিনটি শুভ হোক। শুভ সকাল। শুভ সকাল।